প্রত্যেকে হেডিং করো ম্যাথের আজকের টপিক লম্ব বৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার। দেখো, পরিমিতির এই টপিক কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে লক্ষ্য করা যায়। বেশিরভাগই ক্ষেত্রে এখানে শর্টকাটের থেকে ফর্মুলা বেস চ্যাপ্টার, ফর্মুলা ইম্পর্টেন্ট পরিমিতির জন্য দেখে নাও কী ফর্মুলা আছে। দেখো, একটা চোঙ বলতে আমরা কি বুঝি এরকম মোটামুটি। এবার যদি এই চোঙের চিত্রের উপর বেশ করে তোমাদের জিজ্ঞাসা করা হয় একটি চোঙে কটি তল বর্তমান, কি বলবে? একটি চোঙের কটি তল বর্তমান বলো কেউ? তিনটি তল বর্তমান। তাহলে মোট তিনটি তল। তিনটি তলের মধ্যে বক্রতল কটি? তিনটি তলের মধ্যে একটি বক্রতল, মানে যে এই যে সারফেসটা চারদিকে সারফেস সেটাই বক্রতল। আর ওপরে আর নিচের তলটি এটি কি? সমতল, অর্থাৎ দুটি সমতল। হ্যাঁ কি না? এবার দেখো ভালো করে বোঝো এর কি কি থাকে। এই যে বক্রতলটা কি? বক্রতলটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের কি বর্তমান? বৃত্তের ব্যাসার্ধ আর বর্তমান। হ্যাঁ কি না? দুটো তলের ব্যাসার্ধ সবসময় একই হয় বা একই হতে বাধ্য। যদি পরিবর্তন হয় তাহলে সেটা চোঙ থেকে শঙ্কুর দিকে ফর্ম করে বা ট্রান্সফর্ম করে। এবং দুটি কেন্দ্র সংযোগ সরলরেখায় কি? তার উচ্চতা বা হাইট। হ্যাঁ কি না? তাহলে এখানে তিনটে ফ্যাক্টর কাজ করে, একটা সমতলের ব্যাসার্ধ, আর একটা হচ্ছে চোঙটির উচ্চতা। এবার আমরা জানি যে নিচের যে তলটা এটা যদি বৃত্ত হয় এবং তার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে নিচের সমতলের ক্ষেত্রফল কত হবে বা ভূমির ক্ষেত্রফল কত হবে? প্রত্যেকেই জানো, বলো ভূমির ক্ষেত্রফল কত? যদি আর ব্যাসার্ধ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। হ্যাঁ কি না? নর্মাল বৃত্তের মতো, এটা নিয়ে কোনো ডাউট হওয়ার কথাই নয়। এবার ভালো করে শোনো, এবার যেটা গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, সেটা বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল ভালো করে শোনো, অনলি বক্রতল, অর্থাৎ কোনো রড বলো বা কোনো বাঁশ বলো বা কোনো উইকেট যাই বলি আমরা, যেটা হচ্ছে চোঙ টাইপের দেখতে চার কার্ভ সারফেসটা, যেটা বক্রতলের ক্ষেত্রফল কত হয়? এর ফর্মুলা খুব ইম্পর্ট্যান্ট, লিখে নাও, টোয়াইস পাই আর ইন্টু এইচ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বক্রতলের ক্ষেত্রফল টোয়াইস পাই আর ইন্টু এইচ। দেখো এই পরিমিতিতে ফর্মুলার অ্যাপ্লিকেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, এরপরে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? দেখো ভালো করে শোনো, তিনটে তল, একটা বক্র, দুটো সমতল, একটা বক্রতলের জন্য 2 পাই আর এইচ, আর সমতলের জন্য কি 2 × পাই আর স্কোয়ার এইচ। তাহলে লিখতে পারি 2 পাই আর এইচ, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, প্লাস সমতল কোণটা দুটো ইন্টু পাই আর স্কোয়ার এইচ। হবে কি হবে না? এটা সমগ্র তলের ক্ষেত্রফল, কারণ সমগ্র তল সংখ্যা কটি? তিনটি। তাহলে এখান থেকে আমি 2 পাই আর কমন নিতে পারি, 2 পাই আর কমন নিলে এইচ প্লাস আর। হ্যাঁ কি না? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সমগ্র তলের ক্ষেত্রফল। কোশ্চেনে যখন আসবে ক্ষেত্রফল ব্যাপারটা আমাদের একটু খেয়াল রাখা দরকার, যে সেটা বক্রতল চাইছে না সমগ্রতল চাইছে। সমগ্রতল চাইলে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, আর বক্রতল চাইলে টোয়াইস পাই আর এইচ। কোনো অসুবিধা নেই। এরপরে যেটা লাস্ট ফর্মুলা, যেটা গুরুত্বপূর্ণ, ঘনফল বা আয়তন। আয়তনের ফর্মুলা কেউ বলতে পারবে? আইডিয়া আছে? সহজ কিন্তু, পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। তাহলে মোটামুটি আমাদের একটা, দুটো আর এই তিনটে ফর্মুলার বেস করে কিন্তু অঙ্ক মানে এগিয়ে যেতে পারে, এটা নিয়ে কোনো কিছু সমস্যা নেই। ওকে, বলো আর কি কোনো ডাউট থাকলে বলবে বা কোনো সমস্যা থাকলে বলবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এই গেল হচ্ছে চোঙের বেসিক ফর্মুলা। এই তিনটে ফর্মুলার ভিত্তি করে আজকের ক্লাস এগোবে। তবে আর একটা টাইপের কোশ্চেন আসে, সেই কারণে হচ্ছে একটা ফর্মুলা লিখিয়ে রাখছি, সেটা হলো, হেডিং করো যে ফাঁপা চোঙ। নোট ডাউন করো, ফাঁপা চোঙ। ফাঁপা চোঙ হলে কী রকমভাবে ফর্মুলা পরিবর্তন হয়? দেখো বেসিক ফর্মুলা হচ্ছে ওইগুলোই, সামান্য পরিবর্তন হবে। তাহলে ফাঁপা চোঙ বলতে কোনগুলো? দেখো একটু ছবি এঁকে করার চেষ্টা করো। দেখো এই হচ্ছে ফাঁপা চোঙ। হ্যাঁ কি না? তাহলে ফাঁপা চোঙ মানে এর হচ্ছে একটি অন্তর্ব্যাসার্ধ, একটি বহির্ব্যাসার্ধ বর্তমান। ইয়েস অর নো? যার মানে বলতে পারি, ভালো করে দেখো, এর বাইরে একটা গোটাটা মিলে একটা ব্যাসার্ধ বর্তমান, যে বাইরের ব্যাসার্ধকে আমরা বলতে পারি বড় আর। আরেকটি ব্যাসার্ধ বর্তমান যেটা হচ্ছে শুধুমাত্র ছোটো, সেটাকে ছোটো আর বলতে পারি। তাহলে বড়
আটটাকে লিখে নাও বহির্ব্যাসার্ধ, বড় আটটাকে লেখো বহির্ব্যাসার্ধ, ছোট আটটাকে লেখো অন্তর্ব্যাসার্ধ। ওকে, উচ্চতা কি কোনো পরিবর্তন হবে? দেখো উচ্চতার কিন্তু কোনো পরিবর্তন নেই, ভিতরটারও যা বাইরেটা তাই হবে। কেন? উচ্চতা মানে কি? উভয় কেন্দ্র সংযোজক সরলরেখা। ওকে, এইবার দেখো খুব গুরুত্বপূর্ণ, এবার এই ফাঁপা চোঙের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল কত, এই ফর্মুলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো নোট ডাউন করো, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, এটা পরীক্ষা হলে গিয়ে বারবার গুলিয়ে যায়, একটু ভালো করে নোট ডাউন করবে। ফাঁপা চোঙের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু টোয়াইস পাই ইন্টু বহির্ব্যাসার্ধ প্লাস অন্তর্ব্যাসার্ধ ইন্টু বহির্ব্যাসার্ধ মাইনাস অন্তর্ব্যাসার্ধ প্লাস উচ্চতা। এই ফর্মুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার হলে গিয়ে কিন্তু অনেকেরই সমস্যা করে এই প্লাস মাইনাসে। ওকে, 2 পাই ইন্টু বড় আর প্লাস ছোটো আর ইন্টু বড় আর মাইনাস ছোটো আর প্লাস এইচ। কোনো অসুবিধা নেই? হ্যাঁ কি না? বোঝা গেছে? এই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা, যেখানে বড় আরটায় কী ধরেছি, বহির্ব্যাসার্ধ অর্থাৎ বড় ব্যাসার্ধটা, সেটা সমগ্রটাকে নিয়ে, আর অন্তর্ব্যাসার্ধ বলতে ভিতরের অংশের ব্যাসার্ধ ছোটো আর ধরেছি। বুঝতে পারলে? এরপরে আর একটা ফর্মুলা ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে আয়তন, ফাঁপা চোঙের আয়তন। দেখো ফাঁপা চোঙের আয়তন একই রকম, একটু পরিবর্তন হয়, পাই ইন্টু এইচ ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার। বলো, কারোর কোনো ডাউট বা সমস্যা থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? এই যে করলাম, এই হলো সমস্ত টাইপের ফর্মুলা। এই ফর্মুলা ভিত্তি করে কিন্তু আজকে অঙ্ক এগোবে। বলো, কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। হয়েছে? হ্যাঁ কি না? অসুবিধা নেই তো? চলো তাহলে ফার্স্ট কোশ্চেনে যাওয়া যাক। দেখো প্রত্যেকে নোট ডাউন করেছো? রিপ্লাই করো। চল, আজকের প্রথম প্রবলেম একদম ইজি প্রবলেম। দেখো আজকের প্রথম প্রবলেম ইজি প্রবলেম, একদিনে চ্যাপ্টার শেষ করবে, একটু দেখে নাও। বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান। ব্যাসার্ধ কত? একদম ইজি, চেষ্টা করো তো। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান ব্যাসার্ধ কত? চেষ্টা করো। চলো, তো অ্যান্সার পেলাম প্রত্যেকের, ভেরি গুড, সুন্দর। দেখো বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আচ্ছা, আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। বক্রতলের ক্ষেত্রফলে কত হয়? 2 পাই আর এইচ। তাহলে এইচ ক্যান্সেল করো, পাই ক্যান্সেল করো, একটা আর ক্যান্সেল করো, আর ইকুয়াল টু 2। একেবারে ইজি। এখানে কি দরকার? এখানে শুধুমাত্র ফর্মুলাটা আমাদের মনে রাখা দরকার। ফর্মুলা মনে থাকলে কিন্তু এই সমস্ত প্রবলেম কিন্তু কোনো কিছু ম্যাটারই করবে না। ওকে, নেক্সট কোশ্চেন, জলদি করো। নেক্সট কোশ্চেন দেখো, একদম ইজি কোশ্চেন, আশা করি প্রত্যেকেই পারবে। বলেছে একটি নিরেট চোঙের আয়তন 2156 ঘনমিটার ও উচ্চতা 14 মিটার হলে ভূমির ব্যাসার্ধ কত? তাড়াতাড়ি, ভূমির ব্যাসার্ধ
কত? ফর্মুলা অ্যাপ্লাই করো প্রত্যেকে। নিরেট চোঙের আয়তন 2156 ঘনমিটার ও উচ্চতা 14 মিটার হলে ভূমির ব্যাসার্ধ কত? তাড়াতাড়ি। দেখো পারা যায় কি না, খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলে দেওয়া আছে, আয়তন বলে দেওয়া আছে, উচ্চতা হচ্ছে এইচ বলে দেওয়া আছে, তাহলে ভূমির ব্যাসার্ধ বের করতে বলেছে। তোমার ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু 2156, পায়ের ভ্যালু বসাও 22-এর 7, আর স্কোয়ারটা বের করতে হবে, এইচের ভ্যালু 14 ইজিক্যাল টু 2156, হ্যাঁ কি না? তাহলে দেখো আর স্কোয়ার ইকুয়াল টু কত হয়, জাস্ট ক্যালকুলেশান, 2156 ইন্টু 7 ডিভাইড বাই 14 ইন্টু 22, হবে কি হবে না? হ্যাঁ কি না? তাহলে 7 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 10, 7, 8, হবে কি না? এর 22 দিয়ে যাবে কাটা? একটু আমাকে বলো কত যাচ্ছে 22 দিয়ে গেলে, বলো কত হচ্ছে? 49। ওকে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 49 হলে আর ইকুয়াল টু 7, ভেরি গুড, 7 মিটার। দেখো কিছু না, শুধু ক্যালকুলেশনের ব্যাপার, কিন্তু ক্যালকুলেশন করতে পারলে এটা নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কিন্তু কথাই নয়। ওকে, চলো পরে কোশ্চেন। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি রেকর্ডিং দিয়ে দেবো, যাদের তাড়াতাড়ি মনে হচ্ছে একটু রেকর্ডিং দেখে নিও, আজকে এই চ্যাপ্টার কমপ্লিট করতেই হবে। দেখো নেক্সট কোশ্চেন, একটি ফাঁপা লোহার চোঙের উচ্চতা 10 সেমি, ও বাইরের ব্যাস 84 সেমি। ওকে, এবং চোঙটি 7 সেন্টিমিটার পুরু লোহা দিয়ে তৈরি, 7 সেন্টিমিটার পুরু লোহা দিয়ে তৈরি। চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? দেখো পারা যায় কি না, গুরুত্বপূর্ণ। একটি ফাঁপা লোহার চোঙের উচ্চতা 10 সেন্টিমিটার, বাইরের ব্যাস বলেছে কিন্তু, কেয়ারফুল, ব্যাস 40 সেন্টিমিটার, এবং চোঙটি 7 সেন্টিমিটার পুরু লোহা দিয়ে তৈরি। চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? চেষ্টা করো তো পারা যায় কি না। দেখো খুব কঠিন কিছু নয়, পারা উচিত। দেখো বাইরের ব্যাস, তাহলে বাইরের ব্যাসার্ধ আর কত হবে, বড় আর কত হবে? 84/2 ইজিক্যাল টু 42 সেন্টিমিটার, হবে কি হবে না? আমরা জানি যে ব্যাস ইজ ইকুয়াল টু 2 ইন্টু ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ব্যাস বাই 2, কোনো অসুবিধা নেই। এটা পেলাম বহির ব্যাসার্ধ। অন্তর ব্যাসার্ধ কত হবে? যেহেতু চোঙটা 7 সেন্টিমিটার পুরু লোহা দিয়ে তৈরি, তাহলে কত? 42 মাইনাস 7 ইজিক্যাল টু 35 সেন্টিমিটার, হ্যাঁ কি না? তাহলে আরেকটা কি ডেটা দেওয়া আছে? এইচ কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। ব্যাস, আমার 3টে ডেটা ফেলেই আমাদের কাজ মিটে যাবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? কি ফর্মুলা, কি বলা হয়েছিল? 2 পাই। দেখো ফর্মুলা ঠিকঠাক অ্যাপ্লাই করো, বড় আর প্লাস ছোটো আর ইন্টু বড় আর মাইনাস ছোটো আর প্লাস এইচ, অ্যান্সার করে ফেলো। 2 ইন্টু 22-এর 7, 42 প্লাস 35, এদিকে 42 মাইনাস 35 প্লাস 10, হ্যাঁ কি না? ভালো করে দেখো, 2 ইন্টু 22-এর 7, আচ্ছা বিষয়তে অ্যান্সার পেলাম, দেখা যাক। 77 ইন্টু এদিকে কত হয়? 7 10 17, হ্যাঁ কি না? 7 দিয়ে কাটলে 11, তাহলে গুণ করে একটু প্রত্যেকে অ্যান্সার বলো তো কত হয়? 2 ইন্টু 22 ইন্টু 11 ইন্টু 17,
বলো কেউ আমাকে একজন, প্রত্যেকে সলভ করো, জাস্ট মাল্টিপ্লাই করো, আর কিছু ব্যাপার নেই। ওকে, দুজনের অ্যান্সার যখন সেম আমি এটাই নিলাম। 2 8 2 2 8 কী হবে, বর্গ সেমি। হবে কি হবে না দেখো, জাস্ট ফর্মুলাকে অ্যাপ্লাই করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাওয়া পসিবল হয়েছে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো ডাউট থাকলে বলো, অসুবিধা নেই। চলো চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, আজকে 4 নম্বর প্রবলেম। কি বলেছে, 42 সেমি ভূমির ব্যাসার্ধ, 42 সেমি ভূমির ব্যাসার্ধ ও 2.4 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লোহার নিরেট চোঙকে গলিয়ে 6160টি নিরেট ঘনক তৈরি করা হলো। প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? ওকে, দেখো পারা যায় কি না। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পারা উচিত, কঠিন কিছু নয়, শুধু ক্যালকুলেশনের ব্যাপার। দেখো পারা যায় কি না। প্রথমে একটা জিনিস করে নাও, যে এইখানে ব্যাসার্ধ বলেছে আর 42 সেন্টিমিটার, কোনো অসুবিধা নেই। হাইটটা বলেছে 2.4 মিটার। মিটারকে সেন্টিমিটার করলে কি করা উচিত বলো? 100 দিয়ে গুণ করা উচিত। তাহলে 2.4কে 100 দিয়ে গুণ করলে কত হয়? 240 সেন্টিমিটার। হ্যাঁ কি না? পেলাম। তাহলে এর উচ্চতা, ব্যাসার্ধ জানি, উচ্চতা জানি, আমি আয়তন পাবো। কার আয়তন? চোঙটির আয়তন। কি ফর্মুলা? 22/7 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি। হ্যাঁ কি না? এটা পেলাম। এবার কখানা তৈরি করেছি ঘনক? 6160টি। হ্যাঁ কি না? তাহলে প্রতিটি ঘনকের আয়তন আগে বের করে নিতে পারবো। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝে দেখো, না বুঝতে পারলে আমাকে বলবে। প্রতিটি ঘনকের আয়তন কত হবে? আয়তন ইজ ইকুয়াল টু, ভালো করে দেখো, যে 22/7 ইন্টু 42 স্কোয়ার ইন্টু 240। এটা কার? এটা হচ্ছে সমগ্রর চোঙটির আয়তন ডিভাইডেড বাই ঘনকের সংখ্যা 6160। একটু ক্যালকুলেশান হয়তো বড় হবে, ক্যালকুলেশান করে দেখো কত অ্যান্সার হয়। এটা কি ঘনকের আয়তন পাবো, আগে সেটাই তো বের করো। দেখো কি হয়, একটু করে নাও। 22/7 ইন্টু 42 ইন্টু 240 ডিভাইডেড বাই 6160। একটু ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে। 7 দিয়ে 42কে কাটলে 7 6 42। আচ্ছা 11 দিয়ে কি এটা কাটা যাবে? না, 11 দিয়ে এটা 7 দিয়ে যাবে। 7 দিয়ে যাবে। 7 দিয়ে গেলে কত হয়? 7 8 56, আবার 8 0, তাহলে এটা 7 6। এবার এটা যাবে কতয়? 40-এ। এটা 0 0 কাটলাম, এখানে দেখো 6। দেখো 3টে 6 পাচ্ছি। 3টে 6 পাওয়া মানে কত? 216। তাহলে কার আয়তন 216 পেলাম? ঘনকের আয়তন 216। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ঘনকের আয়তন 216। আমরা ঘনকের হয়তো ক্লাস এই মুহূর্তে করাইনি, বা এটা প্রত্যেকে জানো, যে ঘনকের বাহু যদি a সেন্টিমিটার হয়, তার আয়তন কত হয়? a কিউব ঘন সেমি। হয় কি হয় না? তাহলে বলতে পারি a কিউব ইজিক্যাল টু 216। তাহলে a ইজিক্যাল টু কত? 6। হ্যাঁ কি না? তাহলে ঘনকের প্রতিটি বাহু কত? 6 সেন্টিমিটার। দেখো এই টাইপের ম্যাথগুলোকে না লেন্দি ম্যাথ বলে। লেন্দি ম্যাথ মানে কি? এগুলো কিন্তু কঠিন নয়,
একটাই সমস্যা করে, এগুলো প্রচুর পরিমাণে সময় নষ্ট করে। ওকে, বলো বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে ইয়েস অর নো? চল, হয়েছে। নেক্সট দেখো, নেক্সট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবে। চলো নেক্সট গুরুত্বপূর্ণ, এই প্রবলেমটা প্রচুর আসে, এটা সহজ প্রবলেম কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। দেখো লেখো, একটি ফাঁপা একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের বাইরের ও ভিতরের ব্যাসার্ধ বাইরের ও ভিতরের ব্যাসার্ধ 21 সেমি ও 14 সেমি এবং উচ্চতা যদি 10 সেন্টিমিটার হয়, 10 সেন্টিমিটার হলে ফাঁপা চোঙটির আয়তন কত? তাড়াতাড়ি, ফাঁপা চোঙটির আয়তন কত? দেখো পারা যায় কি না? ফাঁপা চোঙটির আয়তন কত? তাড়াতাড়ি করো, এখানে তোমার দুটো ব্যাসার্ধই বলে দেওয়া আছে, তাহলে ক্যাপিটাল আর ইজ ইকাল টু 21 সেন্টিমিটার, স্মল আর ইজ ইকাল টু 14 সেন্টিমিটার, হাইট কত বলে দেওয়া আছে? 10 সেন্টিমিটার। তিনটে ডেটাই তোমার কাছে দেওয়া আছে। আয়তনের ফর্মুলা দেখে অ্যাপ্লাই করে নাও। কি ফর্মুলা? পাই এইচ ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার। আয়তন বের করো ক্যালকুলেশন করে। আয়তন ইজ ইকুয়াল টু পাই ইন্টু এইচ ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার। তাহলে পাই বলতে 22/7 ইন্টু 10 ইন্টু 21 স্কোয়ার মাইনাস 14 স্কোয়ার। হ্যাঁ কি না? তাই যদি হয় তাহলে কত হবে? 22/7 ইন্টু 10 ইন্টু, দেখো এটাকে আর বেশি বড় করার দরকার নেই, বা করতেও পারো, আমি এরকম করে যদি করে নিই 21 + 14 ইন্টু 21 মাইনাস 14, কী করে করলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটু ইজি হয়ে যাওয়া উচিত। 10 35, সরি এটা গুণিত ইন্টু 7, 7 7 কাটলো, 22 ইন্টু 35 ইন্টু 10 কত হয় দেখো তো, ক্যালকুলেশন করে বলো কেউ একজন। 35 ইন্টু 22 ইন্টু 10, দেখো 35 35 35 20 70, 35 20 70, 35 দুগুণে আর একটা মানে 770, ওকে 770 শূন্য। এই তো, ভেরি গুড, প্রত্যেকের বেরিয়েছে মোটামুটি। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, অসুবিধা হওয়ার কিন্তু কোনো ব্যাপারই নেই। ওকে, এবার চলো, এবার একটা নতুন আমরা একটা ট্রিক্স বলে দিয়ে সেই ট্রিক্সের রেসপেক্টে কয়েকটা প্রবলেম করাবো। সেটা হচ্ছে অনুপাত নির্ণয়ের নিয়ম। ভালো করে দেখো, নেক্সট প্রবলেমটা দেখো, আশা করি আগেরটা প্রত্যেকের বুঝতে অসুবিধা নেই, সহজ কিন্তু। নেক্সট নোট ডাউন করো অনুপাত। নেক্সট নোট ডাউন করবে অনুপাত নির্ণয়। নেক্সট নোট ডাউন করবে অনুপাত নির্ণয়। কার অনুপাত কীরকমভাবে? ভালো করে একটা জিনিস নোট ডাউন করো, যে এখানে ফ্যাক্টর বলতে কি কি? এখানে ফ্যাক্টর হচ্ছে ক্ষেত্রফল, ভালো করে দেখবে, ক্ষেত্রফল, আয়তন, ব্যাসার্ধ ও উচ্চতা। এই চারটে ফ্যাক্টর কার ক্ষেত্রে? এই চোঙের ক্ষেত্রে। ইয়েস অর নো? এই চারটে ফ্যাক্টর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি কি? ক্ষেত্রফল, আয়তন, ব্যাসার্ধ, উচ্চতা। এই চারটে ফ্যাক্টরের মধ্যে ধরো তোমাকে যে কোনো দুটো দেওয়া আছে, আর একটার অনুপাত জানতে চেয়েছে। এইটা কিন্তু কিভাবে বের করতে হয় আমরা ফর্মুলার ভিত্তি করে কিন্তু বের করে নিতেই পারি, কিন্তু আমাকে স্পেশাল 6টা ট্রিক্স মনে রাখতে হবে তাড়াতাড়ি করার জন্য। 1 নম্বর, ভালো করে দেখো, 1 নম্বর, দুটি লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে, এটা কিন্তু একটির ক্ষেত্রে নয়, দুটি লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত। নোট ডাউন করো, ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল টু কী হয়? ভালো করে শোনো, ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত ইন্টু উচ্চতার অনুপাত।
ব্যাসার্ধের অনুপাত ইন্টু উচ্চতার অনুপাত। হ্যাঁ কি না? একেবারে কিন্তু সহজ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কেন এর কীভাবে অ্যাপ্লিকেশান করব আমি অঙ্কে দেখাচ্ছি, প্রত্যেকে নোট ডাউন করে নাও। ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের অনুপাত বাই ইন্টু উচ্চতার অনুপাত, বাই না ইন্টু। ওকে, এবার ভালো করে শোনো। এবার ধরো আমাকে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের দেওয়া আছে, উচ্চ জানতে চেয়েছি, তাহলে কি হবে? নোট ডাউন করো। হ্যাঁ বলো। কিছু দেখতে পাচ্ছি না। লিফট করে রিজয়েন করো। হেজি আসছে? যদি হেজি আসছে মেবি আমার নেটওয়ার্কের প্রবলেম, আমার একটু সমস্যা হতে পারে। একটু শুনে নাও, একটু শুনে করার চেষ্টা করো, আমি রেকর্ডিং দিয়ে দেবো। ওকে, নোট ডাউন করো। উচ্চতার অনুপাত ইজ ইকুয়াল টু, ভালো করে শুনবে, উচ্চতার অনুপাত ইজ ইকুয়াল টু ক্ষেত্রফলের অনুপাত ইন্টু, ভালো করে শোনো, এটা খুব ইম্পর্টেন্ট, ব্যাসার্ধের ব্যস্তানুপাত, খুব ইম্পর্টেন্ট কিন্তু, বেশ ইম্পর্টেন্ট। ওকে, পরিবর্তনটা কি হলো দেখো, আগেরটায় বলেছে ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের অনুপাত ইন্টু উচ্চতার অনুপাত ছিল, এখানে কোনো ব্যস্তানুপাতের কোনো ব্যাপার ছিল না, কিন্তু যখনই উচ্চতার অনুপাত বললাম আমি, তখন ক্ষেত্রফলের অনুপাত ইন্টু ব্যাসার্ধের ব্যস্তানুপাত। বোঝা গেল? এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই শর্টকাট মনে রাখার জন্য। এইবার যদি সেমভাবে তোমাকে ব্যাসার্ধের অনুপাত বলে, তখন কি হবে বলো? কি মনে হতে পারে? ব্যাসার্ধের অনুপাত ইজ ইকুয়াল টু কী হবে? ক্ষেত্রফল অনুপাত ঠিক থাকবে, কিন্তু উচ্চতা কি হয়ে যাবে? ব্যস্তানুপাত। নোট ডাউন করো। ক্ষেত্রফলের অনুপাত ইন্টু উচ্চতার ব্যস্তানুপাত। একটু শুনে লেখার চেষ্টা করো, আমিও জানি এটা হচ্ছে হেজি হওয়ার সম্ভাবনা আছে, কারণ নেটটা হঠাৎ করে ডাউন করলো। ওকে, শুনে লেখার চেষ্টা করো, আমি দুপুরবেলায় রেকর্ডিং দিয়ে দেবো। হয়েছে? চলো 4 নম্বর নোট ডাউন করবে আয়তন দিয়ে, খুব গুরুত্বপূর্ণ। আয়তনের কোশ্চেন কিন্তু প্রায়ই আসে। উচ্চতার অনুপাত হবে না ব্যস্তানুপাত? সরি, উচ্চতার ব্যস্তানুপাত হবে, এক্সট্রিমলি সরি, উচ্চতার ব্যস্তানুপাত। ওকে, চলো নেক্সট নোট ডাউন করো আয়তনের অনুপাত। আয়তনের ফর্মুলাটা বলো কেউ একজন, আয়তনের ফর্মুলা কেউ বলো, তাহলে কিন্তু ফর্মুলা এখানে টিক্স পাওয়া যাবে। আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। পাইটা ধ্রুবক, পাইটা বাদ দিলাম, তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ, আর বলতে ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে আয়তনের অনুপাত ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের অনুপাতের স্কোয়ার ইন্টু উচ্চতার অনুপাত। ওকে, খুব গুরুত্বপূর্ণ, ব্যাসার্ধের অনুপাতের স্কোয়ার ইন্টু উচ্চতার অনুপাত। ওকে, বোঝা গেছে? এবার দেখো, অনুপাতের স্কোয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন স্কোয়ার হলো? ফর্মুলা ভিত্তিতে বুঝতে পারছো। আয়তন ইজিক্যাল টু পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা হয়, তাই এখানে ব্যাসার্ধের স্কোয়ার ইউজ করলাম। একইভাবে 5 নম্বর নোট ডাউন করবে উচ্চতার অনুপাত। দেখো উচ্চতার অনুপাত কি হয়? উচ্চতার অনুপাত হবে আয়তনের অনুপাত, শুনে লেখার চেষ্টা করো একটু, আয়তনের অনুপাত ইন্টু, দেখো ব্যাসার্ধের ব্যস্তানুপাতের স্কোয়ার, ব্যাসার্ধের ব্যস্তানুপাতের স্কোয়ার। ওকে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, বারবার একটা জিনিস মনে রাখো, যখন উচ্চতা বের করব তখন ব্যাসার্ধ ব্যস্তানুপাত হবে, যখন ব্যাসার্ধ বের করব তখন উচ্চতা ব্যস্তানুপাত হবে। ওকে, এটা কিন্তু প্রত্যেক একটু মাথায় রেখো। হয়েছে? চলো লাস্ট ফর্মুলা 6 নম্বর লিখে রাখো, যে ব্যাসার্ধের অনুপাত ইজ ইকুয়াল টু রুট ওভার, গোটাটা রুটের ভিতরে যাবে, রুট ওভার আয়তনের অনুপাত ইন্টু উচ্চতার ব্যস্তানুপাত। করেছো? গোয়াটা কিন্তু রুটের মধ্যে। কেন রুটের মধ্যে? কারণ আমরা কোনো আয়তন নির্ণয়ের ফর্মুলায় ব্যাসার্ধটাকে স্কোয়ার হিসাবে পাই, তাহলে যখন ব্যাসার্ধ বের করব তখন বাকিটা কি হবে? রুটের মধ্যে আসতে বাধ্য। তাই এই 6টা ট্রিক্স কিন্তু একটু মাথায় রাখো। এর রেসপেক্টে কিন্তু প্রবলেমগুলো দু একটা দেখিয়ে দিচ্ছি, আশা করি পারবে। ওকে, দেখো ফার্স্ট প্রবলেম, ভালো করে দেখবে। ফার্স্ট প্রবলেম,
আচ্ছা, এই ছটা প্রত্যেকে লেখা হয়ে গেছে? এস অর নো? একটু রিপ্লাই করো। লিখেছো প্রত্যেক? ওকে, লেখা হয়ে গেলে দেখে দেখেই করো, দেখে দেখেই অ্যাপ্লাই করো, পরবর্তী ক্ষেত্রে না দেখে করার চেষ্টা করবে। দেখো আজকের এই টপিকের ওপর ফার্স্ট প্রবলেম বলেছে দুটি চোঙের আয়তন ও ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে, আয়তন ও ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:3 হলে উচ্চতার অনুপাত কত? আরেক বলে দিচ্ছি, একটি চোঙের আয়তন ও ব্যাসার্ধের অনুপাত 3:4 এবং 2:3 হলে উচ্চতার অনুপাত কত? আশা করি কোশ্চেন আমার শুনলি। দুটি চোঙ, অফকোর্স দুটি চোঙ, এখানে একটি চোঙের কোনো ব্যাপারই নয়। দুটি চোঙের আয়তন ও ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:3 হলে উচ্চতার অনুপাত কত? দেখো কি ফর্মুলা উচ্চতার অনুপাতের, কি ফর্মুলা বলো? উচ্চতার অনুপাত ইজ ইকুয়াল টু ব্যাস, ভেরি গুড। তাহলে একবার ফর্মুলাটা আরেকবার লেখো। উচ্চতার অনুপাত ইজ ইকুয়াল টু আয়তনের অনুপাত ইন্টু ব্যাসার্ধের ব্যস্তানুপাত তার কিন্তু স্কোয়ার ভুলে গেলে কিন্তু মুশকিল, তা স্কোয়ার। এবার দেখো আয়তন অনুপাত কত? 3:4। 3:4কে আমি 3/4 লিখতেই পারি, হ্যাঁ কি না? এবার ভালো করে দেখো, এইখানে গন্ডগোল হয়। ব্যাসার্ধের অনুপাত কত? 2:3, কিন্তু বলেছে কি ব্যস্তানুপাত, তাহলে ব্যস্তানুপাত বলা মানে কি 3:2, মানে 3/2 তার স্কোয়ার, হ্যাঁ কি না? হবে কি হবে না? যদি ব্যাসার্ধের অনুপাত বলতো তাহলে 2:3 বলতাম, কিন্তু ব্যাসার্ধের ব্যস্তানুপাত বলেছে তাহলে 3:2, তাহলে 3/4 ইন্টু 27/4, হ্যাঁ কি না? হবে কি না? 3/4 মানে 3/4 ডিভাইড বাই 27/4, সরি এক্সট্রিমলি সরি 9/4। তাহলে 3 নং 27, 4 4 16। তাহলে নিম্নে অনুপাত কত? 27:16। বলো বয়ে যাচ্ছে কি না? আমাকে ব্যস্তানুপাতটা কিন্তু কেয়ারফুলি ইউজ করা উচিত। ওকে, অসুবিধা নেই। চলো পরের কোশ্চেন একই রকম ফর্মুলা ব্যবহার করে দেখো পারা যায় কি না। দেখো দুটি চোঙের আয়তন ও উচ্চতার অনুপাত 8:9 ও 2:1 হলে ব্যাসার্ধের অনুপাত কত? দুটি চোঙের আয়তন ও উচ্চতার অনুপাত 8:9 ও 2:1 হলে ব্যাসার্ধের অনুপাত কত? একেবারে সহজ কিন্তু। দুটি চোঙের আয়তন ও উচ্চতার অনুপাত যথাক্রমে 8:9 ও 2:1 হলে ব্যাসার্ধের অনুপাত কত? একজন বিশ্বতে অ্যান্সার পেলাম একমাত্র, বাকিরা দাও। আগে ফর্মুলা দেখে নাও কি হবে। ব্যাসার্ধের অনুপাত কি ফর্মুলা হয়? ব্যাসার্ধের অনুপাত ইজ ইকুয়াল টু, ওকে অ্যান্সার পেলাম, ভেরি গুড, সুন্দর, √OF আয়তনের অনুপাত ইন্টু উচ্চতার ব্যস্তানুপাত, হ্যাঁ কি না? উচ্চতার ব্যস্তানুপাত, এটা কিন্তু মনে রাখতে হবে, ব্যস্তানুপাতটা কিন্তু ভুলে গেলে চলবে না। তাহলে √OF আয়তন অনুপাত কত? 8/9, হ্যাঁ কি না? উচ্চতার অনুপাত কত? 2:1, কিন্তু এখানে কত হয়ে যাবে? এখানে কত হবে? এখানে কিন্তু 1:2 হয়ে যাবে। 1:2 কাটাকাটি হলে কত হয়?
বলতে পারি √অফ 4/9 মানে 2/3, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত? 2:3। বলো, কারোর ডাউট বা কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? দেখো, এই 6টা ট্রিক্স কিন্তু খুব ভালো করে মনে রাখলে এইগুলো নিয়ে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথাই নয়। বোঝা গেল? দেখো, এই হলো লম্ববৃত্তাকার চোঙের বিভিন্ন টাইপের প্রবলেম। এরপরে আরও কিছু প্রবলেম পড়ে, সেগুলো লম্ববৃত্তাকার চোঙের সঙ্গে শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙের সঙ্গে গোলকের। আমি শঙ্কুটা নেক্সট দিন কমপ্লিট করানোর পরে একটা মিসলেনিয়াস টাইপ ক্লাস নেব, সেখানে সমগ্র 3D ফিগারের ওপর কিন্তু একসঙ্গে করাবো। বুঝতে পারলে? চল, তাহলে আজকে এতটাই থাক। পরের সপ্তাহে সোমবার দিন আমি ক্লাস নেব। এই সোমবার দিনের ম্যাথ ক্লাসে আমি লম্ববৃত্তাকার শঙ্কুটা পুরোপুরিভাবে শেষ করব। ওকে, চলো আজকে এতটাই।